নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা আজকে যে গুরুত্বপূর্ণ সংবাদটি আপনাদের সামনে তুলে ধরব, আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে রচনা ব্যানার্জি হুগলির প্রার্থী তৃণমূল কংগ্রেসের। এটা আর জানার বাকি কারণ নেই। আমরা এই নিউজটা করছি এই কারণে, যেদিনকে রচনা ব্যানার্জির দিদি নাম্বার ওয়ানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উপস্থিত হয়েছিলেন, সেই সময় আমরা একটা নিউজ কভারেজ করেছিলাম। তাতে বলেছিলাম যে মমতা ব্যানার্জি শুধু শুধু রচনা ব্যানার্জির কাছে আসেননি, এবং সেটাই কিন্তু মিলে গেল যে রচনা ব্যানার্জিকে ভোটে দাঁড় করিয়ে ছাড়লেন। কিন্তু যে রচনা ব্যানার্জি বোম্বের ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারলেন না, তিনি পলিটিক্সটাই বোঝেন না, সেই ভদ্রমহিলাকে দিয়ে তৃণমূল কংগ্রেস তার যে হুগলির সিটটা, সেই সিটটা কি আদৌ বের করতে পারবে? দর্শক, আমাদের যেটা মনে হয় যে তৃণমূল কংগ্রেস কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেক ভুল খেলা খেলতে শুরু করে দিয়েছেন। কারণ তার ঘাড়ের ওপর যেভাবে চাপ, একের পর এক দুর্নীতি, একের পর এক বেআইনি নির্মাণ, একের পর এক বালি খাদান থেকে শুরু করে গরু পাচার, মানে পুরো ঘেটে আছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবং যার জেরে তিনি কখনো পা ভাঙছেন, কখনো পড়ে গিয়ে মাথা ফাটাচ্ছেন। এই ঘটনা কিন্তু চলতে থাকবে, আরো অনেক কিছু তার ফাটবে, এটা একেবারে পরিষ্কার। এবং সেই জায়গা থেকে দর্শক বলছি যে রচনা ব্যানার্জি যে সিরিয়ালটায় তিনি অংশগ্রহণ করেছিলেন, মানে রীতিমতো তিনি জি বাংলাতে আজকে দীর্ঘদিন ধরে করে আসছেন, দীর্ঘ কয়েক বছর ধরে আমরা দেখছি দিদি নাম্বার ওয়ান, একেবারে জনপ্রিয় এই প্রোগ্রামটা দিদি নাম্বার ওয়ান, তাতে কোনো ভুল নেই। কিন্তু রচনা ব্যানার্জির রাজনৈতিক যে চিন্তা ভাবনা, তিনি কি আদৌ বোঝেন? দর্শক, আমরা বলতে পারি একেবারেই না। কারণ অমিতাভ বচ্চনের সাথে লিড রোলে চান্স পাওয়ার পর তারপর থেকে কোনো হিন্দি ছবিতে তাকে দেখা যায়নি। অমিতাভ বচ্চনের সাথে ওই রকম একটা গুরুত্বপূর্ণ রোল করার পর, যিনি কোনো চরিত্রের জন্য তাকে আর কেউ ডাকছে না, তখনই কিন্তু বুঝে নিতে হবে যে তিনি পলিটিক্স যে বিষয়টা, সেটা একেবারেই বোঝেন না। এবং সেই জায়গা থেকে আজকে তিনি যখন ভোটে দাঁড়ালেন হুগলিতে, তিনি প্রথমেই কি বললেন যে হুগলির মানুষরা ভাগ্যবান, আমাকে দেখতে পাবেন। আর এইখানেই কিন্তু গন্ডগোল শুরু হয়ে গেল, রে রে রব উঠে গেল, এবং চারিদিক থেকে রচনা ব্যানার্জিকে আক্রমণ করা হলো যে তিনি কি ভগবান, যে তাকে দেখতে পাবে বলে ভাগ্যবান মনে করবে সাধারণ মানুষ। এটা রচনা ব্যানার্জির দোষ নেই। রচনা ব্যানার্জি তার সাদা মনে সাদা কথাটাই বলেছেন। কারণ একজন সিনেমা আর্টিস্ট, তিনি এইভাবেই দেখেন দর্শকদেরকে। আমরা যাদের বই, যাদের সিরিয়াল, যাদের সিনেমা দেখে যাদেরকে কোটি কোটি টাকার মুনাফা দিই, যারা আমরা দেখি বলে যাদের সংসার চলে, যাদের পরিবার চলে, যারা এত কিছু করে বেড়ায়, ভালো দামি গাড়িতে চড়ে বা ভালো বাড়িতে থাকেন, এই প্রতিটা জিনিস কিন্তু আমাদের জন্য। কারণ আমরা টিকিট কেটে সেই সিনেমাটা দেখি, বা আমরা ঘরে বসে সেই প্রোগ্রামটা দেখি টিভিতে, যার ফলে টিআরপি বাড়ে, এবং সেই টিআরপির জোরেই কিন্তু উনি রোজগার করেন। কিন্তু উনি যখন টিভিতে প্রোগ্রামটা করেন, তিনি মনে করেন কি যে আমার জনপ্রিয়তা এত বেশি যে সাধারণ মানুষ আমাকে যদি সামনে থেকে দেখতে পায়, তাহলে মনে করবে ভগবানকে দেখছি। এটা ওনার ফিলিংস, উনি এই রকমই, এবং সেই কথাটাই কিন্তু উনি বলেছেন। এতে ভুল আমরা কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে একজন সিনেমা আর্টিস্ট, যিনি তার স্বপ্নের জগতে সাধারণ মানুষকে রেখে দেন, সেই স্বপ্নের জগতের মানুষকে যদি মাটিতে আনা হয়, তাহলে কি হবে? ঠিক যেটা হচ্ছে সেটাই হবে। তো রচনা ব্যানার্জি একজন ভালো অভিনেত্রী, কিন্তু তিনি একজন ভালো পলিটিশিয়ান নন। পলিটিশিয়ান কেন, তিনি রাজনীতির রটা বোঝেন কিনা সন্দেহ আছে। এবং সেই কারণেই তিনি হুগলিবাসীদেরকে বললেন যে তাদের ভাগ্য ভালো যে আমাকে তারা দেখতে পাবে। এটা গেল একটা ঘটনা। আরো একটা ঘটনা তিনি কি বললেন, তিনি বলছেন আমি যখন
হুগলিতে এলাম, দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়া ধোঁয়া, রাস্তাঘাট অন্ধকার, শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কারখানা নেই কেন বলছেন আপনারা? ভাবুন, যেখানে স্ট্যাটিস্টিক্স বলছে 2011 সালের পর সেভাবে কোনো কলকারখানা পশ্চিমবঙ্গে হয়নি, সারা পশ্চিমবঙ্গ জুড়ে হয়নি, সেখানে তিনি কি বলছেন হুগলিতে নাকি এত কলকারখানা আছে যে এত ধোঁয়া, সেই ধোঁয়াতে নাকি ওনার চোখ জ্বালা করছিল। এবং এই কথা বলার সাথে সাথে কিন্তু নেটিজেনরা, মানে যারা ফেসবুক হোয়াটসঅ্যাপ এসব করেন, তারা কিন্তু রীতিমতো ট্রোল করতে শুরু করে দিলেন। এবং অনেক বিশিষ্ট ব্যক্তিজনও কিন্তু রচনা ব্যানার্জিকে যা নয় তাই বলেছেন। রচনা ব্যানার্জি এরকম ধরনের কথা বলছেন কেন? কারণ রচনা ব্যানার্জি জানেনই না কি বলা উচিত হবে আর কি বলা উচিত হবে না। তিনি টিভিতে যেটা আপনারা দেখেন, মানে আমরা সবাই যেটা দেখি টিভিতে, তিনি এত সুন্দর প্রোগ্রামটা করছেন, এই পুরো প্রোগ্রামটা একটা ডিরেক্টর ঠিক করে দেয়। একজন রাইটার আছে যিনি স্ক্রিপ্ট লিখে দেন যে কি কি বলতে হবে, কি করতে হবে, কতটা হাঁটতে হবে, কতটা যেতে হবে, সব কিছু মাপঝোপ করা থাকে। তিনি শুধু প্রেজেন্টেশনটা করেন। রচনা ব্যানার্জি কিন্তু এর থেকে বেশি কিছু করেন না। যারা সিনেমা বোদ্ধা বা যারা টেলিভিশনে কোনোদিন কখনো কাজ করেছেন, তারা খুব ভালো করেই জানেন যে রচনা ব্যানার্জি নিজের কোনো ক্যারিশমা নেই। টোটাল ক্যারিশমাটাই হচ্ছে কিন্তু ডিরেক্টর, রাইটার, যারা প্রোগ্রামটাকে অর্গানাইজ করছে তাদের। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে পাবলিক গ্রাউন্ডে এসে এই রচনা ব্যানার্জি স্ক্রিপ্ট ছাড়া যখন তিনি বলছেন, তখন সেই বলাতে তার যে সত্যিকারের যে বলাটা তিনি টিভিতে বলেন, সেই রকম বলাটা কিন্তু তার হবে না। কারণ কেউ তো স্ক্রিপ্ট লিখে দেননি তাকে, কেউ তো পরিচালনা করছেন না তাকে, এবং রোডের ওপর তিনি কিভাবে সেটাকে ডিসক্রাইব করবেন, এইখানেই হয়ে গেছে ভয়ঙ্কর প্রবলেম। কারণ একটা শো তাকে জনপ্রিয়তা বানিয়েছে, এটা ঠিক কথা, কিন্তু তিনি যে খুব ভালো অভিনেত্রী তা নন, তিনি যে খুব ভালো বলতে পারেন তাও নন, তিনি যে খুব ভালো পলিটিক্স বোঝেন তাও নন। শুধু তার একটা সিরিয়ালের যে মানে টিভিতে যে গেম শো, সেইটা কোনোভাবে জনপ্রিয়তা অর্জন করেছে এবং তার অ্যাঙ্কারিং হচ্ছে তিনি করেন। সেই সুবাদে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি দেখলেন যে দিদি নাম্বার 1 ইনি তো ঘরে ঘরে ঢুকে গেছে। মমতা ব্যানার্জি নিজেও হয়তো দিদি নাম্বার 1 দেখেন, কারণ সিনেমা সিরিয়াল তার কাছেও একটা অন্য জগতের জিনিস, বাস্তব জগতে তিনি মনে করেন না। তাই চলে গেছিলেন রচনা ব্যানার্জির কাছে, যে রচনা ব্যানার্জিকে যদি দাঁড় করিয়ে দেওয়া হয় তাহলে তিনি জিতেই যাবেন। দর্শক, আমরা জানি না কে জিতবে কে হারবে, কারণ তিনি যার এগেন্স্টে দাঁড়িয়েছেন তিনি হচ্ছেন লকেট চ্যাটার্জি। তিনিও একজন অভিনেত্রী ছিলেন, তিনি বর্তমানে ফুল টাইমার বলা যেতে পারে। বিজেপির হয়ে প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে তিনি লড়াই করছেন। এই রকম একজন লড়াকু নেত্রীর বিরুদ্ধে রচনা ব্যানার্জিকে দাঁড় করানো হয়েছে। আমরা এই মুহূর্তে এখনো পর্যন্ত এটা বলতে পারবো না যে রচনা ব্যানার্জি হেরে যাবেন, কারণ আমাদের কাছে সেই রিপোর্ট বা সেই সমীক্ষা এখনো পর্যন্ত আমরা তৈরি করে উঠিনি। কিন্তু আমরা এইটুকু বলতে পারি, রাজনীতির যে আনাচে কানাচে যে সমস্ত কথা ভেসে আসছে, তাতে রচনা ব্যানার্জির হার কিন্তু নিশ্চিত। রচনা ব্যানার্জি তার যে ক্যারিশমা, সেই ক্যারিশমা দিয়ে কিন্তু হুগলির সিটটাকে অন্তত তিনি বের করতে পারবেন না বলেই ওয়াকিবল মহল বলছে, এবং রাজনীতি যারা গবেষক তারা কিন্তু সেটাই বলছেন। কারণ লকেট চ্যাটার্জি অনেক বেশি পরিপক্ক, তার মধ্যে সিনেমারও একটা গ্ল্যামার আছে, প্লাস তার সাথে তিনি দীর্ঘদিন ধরে রাজনীতিটা সক্রিয় রাজনীতি করছেন এবং এর আগেও তিনি ওখান থেকে ভোটে জিতে এসছেন। সুতরাং তাকে ওখান থেকে হারিয়ে দেওয়াটা এই মুহূর্তে অসম্ভব বলেই মনে করছেন বাংলার বহু মানুষ, বহু বিদগ্ধ মানুষ যারা রাজনীতি বিশ্লেষণ করেন, তারা কিন্তু এটাই মনে করছেন।
তবে আমরা অবশ্যই আপনাদেরকে আমাদের যে সমীক্ষা, আমরা যেভাবে ভাবি তার সেই চিন্তা ভাবনার ওপর কে জিতছে কে হারছে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। লাস্ট টাইমের আগে আমরা সেই সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনারা দেখতে থাকুন আমাদের এই সংবাদ আবির্ভাব। আমরা আপনাদের সামনে এটা একটা গুরুত্বপূর্ণ সংবাদ এই কারণে, কারণ রচনা ব্যানার্জিকে নিয়ে যেভাবে টোল হচ্ছে চারিদিকে, সেই টোলের অ্যাকচুয়ালি বিষয়বস্তু এবং কারণ এটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এবং যা হচ্ছে সবটার জন্য রচনা ব্যানার্জি কিন্তু দায়ী নন। রচনা ব্যানার্জি, শুধুমাত্র রচনা ব্যানার্জিকে আমরা দেখতে পাচ্ছি সামনে, কিন্তু তার যে বক্তব্য, তার যে কথা, সবটাই কিন্তু সবকিছুর জন্য কিন্তু তিনি কোনোভাবেই দায়ী নন, কারণ তিনি এই জগতের লোকই নন। দর্শক, আপনাদের সামনে আমরা এই সংবাদ তুলে ধরলাম। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে বা কোনো কমেন্টস থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।